Dear students, welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintaining the health rules. ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের 4 বছর মেয়াদি পিবি অনার্স কোর্সের কোর্স কোড 21-24-05 কোর্স নেম প্রিন্সিপালস অফ মার্কেটিং এর 12তম অধ্যায় সাস্টেনেবল মার্কেটিং সোশিয়াল রেসপন্সিবিলিটি অ্যান্ড ইথিক্স নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ খালেদ হাসান, লেকচারার, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আজকে আমি যে বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করব সেই বিষয়গুলো অ্যাট এ গ্লান্স দেখে নিই। প্রথমে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে হোয়াট ইজ সাস্টেনেবল মার্কেটিং। তারপরে আলোচনা করব সোশিয়াল ক্রিটিসিজম অফ মার্কেটিং, কাস্টমার অ্যাকশনস টুয়ার্ড সাস্টেনেবল মার্কেটিং নিয়ে, এবং সর্বশেষে যে বিষয়টি আলোচনা করব বিজনেস অ্যাকশন টুয়ার্ডস সাস্টেনেবল মার্কেটিং নিয়ে। আমরা আমাদের আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথমে আলোচনা করব হোয়াট ইজ সাস্টেনেবল মার্কেটিং নিয়ে, অর্থাৎ অস্তিত্ব রক্ষামূলক বা টেকসই বাজারজাতকরণ কি। আধুনিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে টেকসই বাজারজাতকরণ ধারণাটি নতুন রূপে এসেছে। টেকসই বাজারজাতকরণ হলো এমন একটি ধারণা যার মাধ্যমে আধুনিক ও সচেতন বাজারজাতকারীরা দীর্ঘমেয়াদে বাজারে টিকে থাকার জন্য বর্তমান ক্রেতাদের সন্তুষ্টি বিধানের পাশাপাশি ভবিষ্যৎ ক্রেতাদের পরিবর্তিত চাহিদা মেটানোর সক্ষমতা অর্জনের চেষ্টা করে। তাহলে এটি একটি কনসেপ্ট যেখানে আধুনিক উৎপাদনকারী বা বাজারজাতকারীরা এক্সিস্টিং কাস্টমার এবং পোটেনশিয়াল কাস্টমারের সন্তুষ্ট বিধানের পাশাপাশি তাদের যে ভবিষ্যতে পরিবর্তিত চাহিদাগুলো হবে সেই চাহিদাগুলো মেটানোর জন্য তারা কিভাবে সক্ষম হবে বা সক্ষম হয়ে উঠবে সেই বিষয়গুলো সাস্টেনেবল মার্কেটিং এর মধ্যে আছে। সাস্টেনেবল মার্কেটিং সম্পর্কে ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং বলেন, Sustainable marketing is the marketing that the present needs of consumers and business while also preserving or enhancing the ability of future generation to meet their needs. অর্থাৎ টেকসই বাজারজাতকরণ হচ্ছে সে ধরনের বাজারজাতকরণ ব্যবস্থা যা বর্তমান ভোক্তাদের ও ব্যবসায়ের প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর সামর্থ্য অর্জন ও বৃদ্ধির চেষ্টা গ্রহণ করে থাকে। অর্থাৎ সাস্টেনেবল মার্কেটিং এর মাধ্যমে একটি প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে তাদের বিক্রয় এবং মুনাফার পরিমাণ বৃদ্ধি করতে পারে, সেই সাথে ভোক্তা ও সমাজের সাথে একটি সুসম্পর্ক গড়ে তুলতে পারে এবং সেটি ধরে রাখতে পারে বা বজায় রাখতে পারে, যার মাধ্যমে প্রতিষ্ঠানকে তা ভোক্তাদের উপযোগী করে গড়ে তোলা সম্ভব হয়ে থাকে। এরপরে আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সোশিয়াল ক্রিটিসিজম অফ মার্কেটিং নিয়ে, অর্থাৎ বাজারজাতকরণের সামাজিক সমালোচনা সমূহ। প্রত্যেকটা ক্ষেত্রেরই কিছু না কিছু সমালোচনা থাকে। আমরা সাস্টেনেবল মার্কেটিং সম্পর্কে জানলাম, তার সম্বন্ধে বাজারে বা সমাজে যে সমালোচনাগুলো রয়েছে সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। বাজারজাতকরণ কার্যক্রম বর্তমান ও সম্ভাব্য ক্রেতা বা ভোক্তাদের নিকট পণ্যের সরবরাহ নিশ্চিত করে। অর্থাৎ মার্কেটিং অ্যাক্টিভিটিজের মাধ্যমেই শুধুমাত্র পণ্যটি বা সেবাটি চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছায়। তবে কোনো কোনো ক্ষেত্রে এ সকল কার্যক্রমের দ্বারা ভোক্তা বা ক্রেতা, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান ও সমাজ সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। নিম্নে বাজারজাতকরণের সামাজিক সমালোচনা সমূহ তিনটি দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হলো, যথা মার্কেটিং ইম্প্যাক্ট অন ইন্ডিভিজুয়াল কনজিউমার্স, অর্থাৎ একজন ভোক্তার উপর বাজারজাতকরণের কি ধরনের প্রভাব পড়ে সেই বিষয়গুলো আলোচনা করা হবে এখানে। এরপর আছে মার্কেটিং ইম্প্যাক্ট অন সোসাইটি অ্যাজ এ হোল, অর্থাৎ সামগ্রিক সমাজের উপর বাজারজাতকরণের প্রভাব, এবং মার্কেটিং ইম্প্যাক্ট অন দেয়ার বিজনেস, অর্থাৎ অন্যান্য ব্যবসার উপর বাজারজাতকরণের প্রভাব।
এই তিনটা বিষয় আমরা এখন পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমে আলোচনা করব মার্কেটিংস ইম্প্যাক্ট অন ইন্ডিভিজুয়াল কনজিউমার্স, অর্থাৎ একজন ইন্ডিভিজুয়াল কনজিউমার, একজন ভোক্তার উপর বাজারজাতকরণ কি ধরনের প্রভাব বিস্তার করে বা কি ধরনের ক্ষতি করে থাকে সেই বিষয়গুলো আমরা এখন আলোচনা করব। বাজারজাতকরণ গবেষণায় দেখা যায় উচ্চ মূল্য আদায়, নিম্নমানের পণ্য বাজারজাতকরণ, বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার, গরিব ভোক্তাদের কম গুরুত্ব দেওয়ার মাধ্যমে নিম্নমানের সেবা প্রদান ইত্যাদি কারণে বাজারজাতকরণ সম্পর্কে ভোক্তার মনোভাবটা কিছুটা হলেও নেতিবাচক হয় বা প্রতিকূল হয় বা মনঃক্ষুণ্ণ হয়ে থাকে। এক্ষেত্রে ভোক্তা সংগঠন ও অন্যান্য সমালোচকরা বাজারজাতকরণের যে সমালোচনা করেছেন সেগুলো নিম্নরূপ, অর্থাৎ একজন ভোক্তার উপরে বাজারজাতকরণে কী ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে বা কী ধরনের ভোক্তাকে কীভাবে ক্ষতিগ্রস্ত করে বা কীভাবে উপকার পায় সেই বিষয়গুলো আমরা এখন আলোচনা করব। প্রথম আছে হাই প্রাইস, অর্থাৎ উচ্চ মূল্য আদায় করে ভোক্তার কাছ থেকে, একজন বিক্রেতার কাছ থেকে একজন বাজারজাতকারী। ক্রেতা বা ভোক্তারা পণ্যের জন্য ন্যায্য মূল্যায়ন প্রদান করতে চায়। সবসময় ক্রেতা বা ভোক্তারা চায় পণ্যের কোয়ালিটি ভালো হতে হবে, মূল্যটাও যাতে ন্যায্য হয় সেটা দিতে তাদের কোনো দ্বিধা থাকে না। কিন্তু একথা সত্য যে বাজারজাতকরণ কার্যক্রমের জন্য ক্রেতা বা ভোক্তাকে প্রায়শই অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় বা প্রদান করতে হয়। সাধারণত উচ্চ মূল্য প্রদানের জন্য তিনটি কারণকে বাজারজাতকরণ গবেষকরা বা সমালোচকরা দায়ী করেছেন। তিনটি কারণের মধ্যে প্রথম কারণটি হচ্ছে হাই কস্ট অফ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ উচ্চ বন্টন ব্যয়। কারণ হচ্ছে বন্টন প্রণালীর মাধ্যমেই বাজারজাতকারীর কাছ থেকে পণ্যটি চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছায়। এখন মাঝখানে অনেকগুলো মধ্যস্থ কারবারি থাকে। এই মধ্যস্থ কারবারির বিভিন্ন কারণে তারা তাদের ব্যয়টা বৃদ্ধি পেয়ে থাকে, আর ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে তারা পণ্যের মূল্যটা বেশি ধার্য করে থাকে। যেমন আমাদের দেশে ধানের ক্ষেত্রে কৃষকরা কিন্তু ধানের মূল্য পায় না, কিন্তু চালের মূল্য আবার অনেক বেশি। এক্ষেত্রে ধান থেকে চাল তৈরি করে বিক্রয় করতে গেলে অনেকগুলো ডিস্ট্রিবিউশন চ্যানেল থাকে বা অনেকগুলো মধ্যস্থ কারবারি থাকে। এই মধ্যস্থ কারবারির ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে চালের মূল্য কিন্তু অনেক থাকে, কিন্তু ধানের মূল্য কম হয়ে থাকে। এরপর আছে হাই অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন কস্ট, উচ্চ বিজ্ঞাপন ও প্রমোশন খরচ। এটি গুরুত্বপূর্ণ একটি কারণ হাই প্রাইসের ক্ষেত্রে, উচ্চ মূল্য নির্ধারণের ক্ষেত্রে। বর্তমানে বিজ্ঞাপন ও প্রমোশন খাতে প্রচুর অর্থ বিনিয়োগকে মূল্য বৃদ্ধির জন্য দায়ী করা হয়। কারণ এখন বিজ্ঞাপনের যুগ, প্রসারের যুগ, অর্থাৎ টিভি, বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে। আর বিজ্ঞাপনের জন্য এখন কোম্পানিগুলো অনেক বেশি খরচ করে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় প্রসাধনী সামগ্রী যেগুলো আছে, ডিটারজেন্ট সামগ্রী যেগুলো আছে, টয়লেটিস সামগ্রী যেগুলো আছে, এর মূল্য উৎপাদনকারী খুচরা কারবারের নিকট বিক্রয় করে যে মূল্যে এই পণ্যগুলো উৎপাদনকারী খুচরা কারবারের নিকট বিক্রয় করে, ওই মূল্যের মধ্যে মিনিমাম 40% বেশি বিজ্ঞাপন ও প্রমোশন বা প্যাকেজিং সংক্রান্ত খরচ অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ একটি পণ্যের মূল্য যদি 10 টাকা হয়, তাহলে 4 টাকা শুধু খরচ করছে এখানে বিজ্ঞাপন বাবদ বা প্রমোশন বাবদ। তাহলে এই খরচটা করার কারণে কিন্তু পণ্যের মূল্যটা বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে ভোক্তা বা ক্রেতাকে অতিরিক্ত মূল্যটা প্রদান করতে হচ্ছে। এটি একটি সমালোচনা বা এটি একটি বাজারজাতকারীর ভোক্তাদের উপরে এই খরচটা অনেক সময় চাপিয়ে দেওয়া হচ্ছে বা অনেক সময় ক্রেতারা এটা বহন করতে কষ্টসাধ্য অনুভব করছে। এরপর আছে এক্সেসিভ মার্ক আপস, অর্থাৎ অতিরিক্ত মার্ক আপ। সমালোচনাকারীদের আরেকটি অভিযোগ হলো বাজারজাতকরণ সম্পর্কে,
সেটি হলো পণ্যের উপর অতিরিক্ত মার্কআপ ধার্য করে। এখানে মার্কআপ বলতে ওই জিনিসটা বোঝাচ্ছে, যেমন ওষুধ শিল্পের প্রতিটি ট্যাবলেটের জন্য 2 টাকা উৎপাদন খরচ হলে একটি ট্যাবলেটের পিছনে খরচ হচ্ছে উৎপাদন খরচ 2 টাকা, কিন্তু বিক্রয় মূল্য নির্ধারণ করা হচ্ছে অনেক সময় 9 টাকা বা 15 টাকা, অর্থাৎ কয়েক গুণ বেশি বিক্রয় মূল্য নির্ধারণ করা হচ্ছে। অনেক সময় ক্রেতা বা ভোক্তারা সেই পণ্যটি আবেগ বা সেই পণ্যের প্রতি তাদের দুর্বলতা বা দুঃসময় বা অসহায় অবস্থাকে কাজে লাগে বাজারজাতকারীরা পণ্যের অতিরিক্ত মূল্য ধার্য করে থাকে বা মার্কআপ করে থাকে। আবার গাড়ি, টেলিভিশন, এয়ার কুলার, ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন ইত্যাদি পণ্যের ক্ষেত্রে মেরামত বাবদ অতিরিক্ত মূল্য ধার্য করে থাকে, যেটা ভোক্তা বা ক্রেতার কাছে অনেক সময় অতিরিক্ত ব্যয় হয়ে থাকে পণ্যটির ক্রয়ের পিছনে। এগুলো হচ্ছে উচ্চ মূল্য নির্ধারণের ক্ষেত্রে, পণ্যের উচ্চ মূল্য নির্ধারণের ক্ষেত্রে এই কারণগুলো সমালোচকরা ও গবেষকরা খুঁজে পেয়েছে, যেটা একজন ভোক্তাকে অতিরিক্ত মানে ওই পণ্যটা ব্যবহারের জন্য অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে। এরপরে দ্বিতীয় সমালোচনা আছে হলো ডিসেপটিভ প্র্যাকটিস, মানে প্রতারণামূলক চর্চা বা কর্মকাণ্ড। বাজারজাতকারীরা বিভিন্ন উপায়ে প্রতারণা করে ক্রেতা বা ভোক্তাকে প্রতারিত করে থাকে। বিভিন্ন উপায়ে প্রতারণা এক্ষেত্রে 3 ধরনের হতে পারে। একটি হচ্ছে ডিসেপটিভ প্রাইসিং, মানে প্রতারণামূলক মূল্য নির্ধারণ। বাজারজাতকারীরা ক্রেতা বা ভোক্তাকে মূল্যের মাধ্যমে প্রতারিত করার জন্য অনেক সময় ফ্যাক্টরি মূল্য, পাইকারি মূল্য ইত্যাদি বিভিন্ন মূল্যে পণ্যটি বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রচার করে থাকে। আবার অনেক সময় বলা হয় পণ্যের মূল্য হ্রাস করেও প্রচার বা বিজ্ঞাপন প্রচার করে থাকে। যেমন দেখা যায় যে বড় করে অ্যাডভার্টাইজ দেওয়া হচ্ছে মূল্য হ্রাস, মূল্য হ্রাস, মূল্য হ্রাস, অর্থাৎ পূর্বে মূল্য যেখানে 1200 টাকা ছিল এখন সেখানে মূল্য ধরছে হলো 400 টাকা, মাঝখানে অনেক ব্যবধান। এই ধরনের বিভিন্ন পণ্যের উচ্চ মূল্য ধার্য করে পরে আবার মূল্য হ্রাস দেখায় মূল্যের পার্থক্যের মাধ্যমে ক্রেতাকে পণ্যটি ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন প্রতারণামূলক আচরণের বা কার্যক্রমে আশ্রয় নিয়ে থাকে বাজারজাতকারীরা। এরপর আছে ডিসেপটিভ প্রমোশন, অর্থাৎ প্রতারণামূলক প্রসার। বাজারজাতকারীরা তাদের পণ্যের বিজ্ঞাপন প্রচার করার সময় পণ্যের গুণাবলী অতিরিক্ত করে প্রচার করে, অর্থাৎ গুণাবলীকে অতিরঞ্জিত করা হয়ে থাকে। পণ্যের কার্যকারিতা সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করে থাকে। পণ্যের স্টক শেষ হয়ে যাওয়া ইত্যাদি তথ্যের মাধ্যমে ক্রেতা বা ভোক্তাকে প্রতারিত করে থাকে, অর্থাৎ স্টক আছে তারপরে বলা হচ্ছে যে পণ্যের স্টক শেষ, দ্রুত ক্রয় করুন। অনেক সময় বলা হয় বাজারে এটা সেরা পণ্য, খাঁটি পণ্য, অথবা বিফলে পণ্যটি ব্যবহার করে যদি বিফল হয়, কাজ না করে, তাহলে 100% মূল্য আবার ফেরত দেওয়া হবে। এরকম প্রতারণামূলক প্রচার করা হয়ে থাকে। কিন্তু 100% কাজ হবে বা সন্তুষ্টি অর্জিত হবে, আর সেটি কিভাবে বুঝবো যতক্ষণ না সেটা আমরা ব্যবহার না করছি, অথবা যদি অর্জিত না হয় তাহলে পণ্যটির মূল্য ফেরত দেওয়া হবে, কিন্তু কোথায় কখন ফেরত দেওয়া হবে এই বিষয়গুলো বলা থাকে না। তাই প্রতারণামূলক প্রসারের মাধ্যমে বা প্রমোশনের ক্ষেত্রে বিভিন্ন প্রতারণা করে ভোক্তাকে ক্ষতিগ্রস্ত করছে বাজারজাতকারীরা। এরপর আছে ডিসেপটিভ প্যাকেজিং, মোড়কীকরণের ক্ষেত্রে প্রতারণামূলক। নিম্নমানের পণ্যের জন্য আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করে পণ্যের আকৃতি বড় দেখানোর জন্য প্যাকেটে পূর্ণ না করা, যেমন বিভিন্ন ধরনের চিপস বাচ্চারা খায়, সে চিপসের প্যাকেটের ভিতরে কোনো চিপসের পরিমাণ অনেক কম, কিন্তু প্যাকেটে বাতাস বা বায়ু প্রবেশ করে অনেক বড় করা হচ্ছে, মনে হচ্ছে যে অনেকগুলো চিপস ওর ভিতরে আছে, কিন্তু প্যাকেটে কেটে বের করলে চিপসের পরিমাণ কম, বাতাসের পরিমাণটা বেশি। তাই মোড়কীকরণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতারণা আশ্রয় নিয়ে থাকে। আবার অনেক সময় প্যাকেটে যে পরিমাণ পণ্য আছে বলে উল্লেখ করা হয়, বাস্তবে প্যাকেটে সেই পরিমাণ পণ্য প্রদান করা হয় না, বা অস্পষ্টভাবে লেবেল ছাপিয়ে প্যাকেটে লাগানো, অথবা পণ্যের উৎপাদন সম্পর্কে দুর্বোধ্য ভাষায় বর্ণনা করা। এতে ভোক্তা পণ্যের প্রকৃত অবস্থা সম্পর্কে অবহিত হতে পারে না এবং বিভিন্নভাবে তারা প্যাকেজিং এর মাধ্যমে প্রতারিত হয়ে থাকছে।
3 নম্বর সমালোচনা আছে হাই প্রেসার সেলিং, অর্থাৎ বিক্রয়ের জন্য উচ্চ চাপ প্রয়োগ। ভোক্তা বা ক্রেতারা যে পণ্য ক্রয় ক্রয় যে পণ্য ক্রয় করার কথা চিন্তাও করে না, ক্রেতা সে পণ্যটি ক্রয় করবে না। বাজারজাতকারীরা প্ররোচিত করে সে সকল পণ্য ক্রয় করতে ভোক্তাকে বাধ্য করে অনেক সময়। কারণ কিছু কিছু পণ্য যেমন বীমা পলিসি, ফ্ল্যাট বাড়ি, অলংকার ইত্যাদি পণ্য বিক্রয়ের জন্য বিক্রেতা ক্রেতাকে প্ররোচিত করে। যেমন বীমা পলিসির ক্ষেত্রে এটি বেশি দেখা যায়, বাড়ি বাড়ি বিভিন্ন বীমার এজেন্টরা গিয়ে তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হয় বীমা করলে এই সুযোগ সুবিধা পাওয়া যাবে, কিন্তু সে বীমা পলিসি খুলতে আগ্রহী না, তারপরে তাকে বাধ্য করে অনেক সময় খোলার জন্য, এবং ক্ষেত্র বিশেষে চাপও প্রয়োগ করে। আবার ক্রেতারা সবসময় স্বেচ্ছায় এসব পণ্য ক্রয় করে না। বাজারজাতকারী প্রতিষ্ঠান বিক্রয় কর্মীদের প্রশিক্ষণ প্রদান করে যাতে তারা চাতুরতার চালাকির আশ্রয় নিতে পারে। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, কিভাবে কাস্টমার বা ভোক্তাকে ঠকানো যায় এই বিষয়ে তাদেরকে আবার ট্রেনিং দেওয়া হয় বিক্রয় কর্মীদের। আবার অনেক সময় কোম্পানি পণ্য বিক্রির জন্য বিক্রয় কর্মীদের টার্গেট নির্ধারণ করে দেওয়া হয়। সাধারণত এইটা যারা ওষুধ শিল্পে আছে এমআর, তাদেরকে এই টার্গেটটা বেশি দেওয়া হয়ে থাকে, প্রায় টার্গেট সবসময় বাড়তেই থাকে বিক্রয় যতই করুক না কেন। তাই বিক্রয় কর্মীরা ব্যক্তিগত যোগ্যতা ও দক্ষতা প্রমাণের জন্য এবং পুরস্কৃত হওয়ার আশায় ক্রেতাদের প্ররোচিত করে টার্গেট পূরণের চেষ্টা করে থাকে। যেভাবে হোক টার্গেট পূরণ করতে হবে, পণ্যটি বিক্রয় করতেই হবে ক্রেতার কাছে, যদিও ক্রেতা সেটা ক্রয় করতে আগ্রহী না থাকে। এরপর আছে সডি অর আনসেফ প্রোডাক্ট, নিম্নমান ও বিপদযুক্ত পণ্য। পণ্যের প্রকৃত অর্থে যে গুণাগুণ থাকা প্রয়োজন, বাজারজাতকারীদের পণ্য ওই কাঙ্ক্ষিত গুণের অনুপস্থিতি অনেক সময় দেখা যায়। যেমন বাজারে বিভিন্ন ধরনের গুঁড়ো দুধ আছে, কিন্তু গুঁড়ো দুধের যে পুষ্টিমান থাকা দরকার সেই পুষ্টিমান কিন্তু সেই পণ্যে সেই গুঁড়ো দুধের মধ্যে পাওয়া যায় না। এরপরে আছে পোর সার্ভিস টু ডিসঅ্যাডভান্সড কনজুমার্স, গরিব বা দুর্বল ক্রেতা বা ভোক্তাদের প্রতি বাজারজাতকারীরা সেবা প্রদানে কম গুরুত্ব দিয়ে নিম্নমানের পণ্য ও সেবা প্রদান করে থাকে। তাই গরিব বা দুর্বল ক্রেতা বা ভোক্তারা বড় শপিং সেন্টারে বা বড় দোকান থেকে পণ্য ক্রয় না করে নিম্নমানের দোকান থেকে অনেক সময় একই রকম মূল্যে পণ্যটি ক্রয় করে অথবা কিছুটা বেশি দাম দিয়ে পণ্যটি ক্রয় করতে বাধ্য হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব মার্কেটিং ইমপ্যাক্ট অন সোসাইটি অ্যাজ এ হোল, অর্থাৎ সামগ্রিক সমাজের উপর বাজারজাতকরণের সমালোচনা কি বা প্রভাবগুলো কি সেটা। এতক্ষণ আমরা আলোচনা করলাম একজন ব্যক্তিগত ভোক্তার বা একজন ভোক্তার উপরে কি ধরনের প্রভাব ফেলে। এখন দেখব সামগ্রিক সমাজের উপরে বাজারজাতকরণ কিভাবে প্রভাব বিস্তার করছে। সমালোচনাকারীরা প্রায় অভিযোগ করেন বাজারজাতকারীরা পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে বিদেশি সংস্কৃতি, ফ্যাশন, খাদ্যাভ্যাস, জীবনধারা ইত্যাদি ক্ষেত্রে পরিবর্তন সাধন করে সামগ্রিক সমাজের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে, যা নিম্নে আলোচনা করা হলো। প্রথমে আছে ফলস ওয়ান্টস অ্যান্ড টু মাচ ম্যাটেরিয়ালিজম, অর্থাৎ অপ্রয়োজনীয় অভাব সৃষ্টি করছে এবং অতিমাত্রায় বস্তুবাদিতা তৈরি করছে। সমালোচনাকারীরা সমালোচনা করে থাকেন যে বিভিন্ন পণ্যের প্রতি মানুষের যে আকর্ষণ সৃষ্টি হয় তা অনেক ক্ষেত্রে বাজারজাতকরণ কর্তৃক সৃষ্ট। কারণ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন তারা দেখছে, ভোক্তারা বা শুনছে বা পড়ছে, যাতে করে তারা সেই বস্তুটি পাওয়ার জন্য বা জীবনের সাফল্যের উদ্দেশ্য হিসাবে সেই পণ্যটি ক্রয় দ্বারা আগ্রহ সৃষ্টি হচ্ছে। এই পণ্যটি ক্রয়ের জন্য তাদেরকে যে অমানবিক পরিশ্রম করে অর্থ উপার্জন করতে হচ্ছে, সেই টাকাটা আবার সেই ধরনের পণ্য, অর্থাৎ নতুন মডেলের গাড়ি, কম্পিউটার, পোশাক, আসবাবপত্র, অলংকার ইত্যাদি ক্রয় করার জন্য তাদেরকে আবার সেটি ব্যয় করতে হচ্ছে, যা অতিমাত্রায় বস্তুবাদিতা বা ভোগের দিকে মানুষকে পরিচালিত করছে। এরপর আছে টু ফিউ সোশিয়াল গুডস, অল্প সংখ্যক সামাজিক পণ্য। বাজারজাতকরণের বিভিন্ন কার্যক্রমের ফলে বা কর্মকাণ্ডের ফলে সামাজিক পণ্যের পরিবর্তে ব্যক্তিগতভাবে ব্যবহার্য পণ্যের সংখ্যা ব্যাপক হারে বেড়ে
চলেছে, কারণ দেখা যাচ্ছে যে ব্যক্তিগত পণ্যের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যাপ্ত পরিমাণ সেবা জনসাধারণের জন্য উন্মুক্ত করা কিন্তু হয়নি। যেমন ঢাকা শহরে দেখা যায় ব্যক্তিগতভাবে ব্যবহার্য গাড়ির সংখ্যা দিন দিন বেড়েই চলছে, কিন্তু ওই গাড়িগুলো পার্কিং করার জন্য বা গাড়িগুলো চলাচলের জন্য রাস্তার যে প্রশস্ততা সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই, অথবা বায়ু দূষণ মুক্ত করার ব্যবস্থাও নেই, আর ট্রাফিক পুলিশের সংখ্যা কিন্তু সেইভাবে বাড়েনি। ফলে ওই সকল ব্যক্তিগত পণ্যের বিরূপ প্রতিক্রিয়া সমাজকে কিন্তু বহন করতেই হচ্ছে। এরপরে আছে কালচারাল পলিউশন, অর্থাৎ সাংস্কৃতিক দূষণ। এটি একটি বড় দূষণ আমাদের সমাজে দেখা যাচ্ছে। সমালোচকরা সাংস্কৃতিক দূষণের জন্য বাজারজাতকরণকে দায়ী করেছেন। রেডিও টেলিভিশনে যে বিজ্ঞাপন প্রচার করা হয় তা এত বেশিবার প্রচার করা হয় যে কোনো অনুষ্ঠান উপভোগ করার ক্ষেত্রে ব্যাপক অসুবিধা সৃষ্টি হচ্ছে। এটি খুবই দেখা যাচ্ছে, একটি অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবর দেখা হচ্ছে, মাঝখানে 1 সেকেন্ড, অনেক সময় 5 সেকেন্ড বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে, 10 সেকেন্ড বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে, এবং বলা হচ্ছে যে 10 সেকেন্ডের বিরতির পরে আবার ফিরে আসছি। এবং বিজ্ঞাপনটা এত বেশিবার দেওয়া হচ্ছে যাতে অনুষ্ঠানটা উপভোগ করার মনোভাবটা বা আগ্রহটা অনেক সময় হারিয়ে যাচ্ছে। এছাড়া বিভিন্ন পার্ক বা খোলা জায়গায় বড় বড় বিলবোর্ড ব্যবহার করা হচ্ছে বিজ্ঞাপনের জন্য। এতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আনন্দ অনেকাংশে হ্রাস পাচ্ছে। আবার দৈনিক পত্রিকা, সাপ্তাহিক ও পাক্ষিক ম্যাগাজিন সহ অন্যান্য যে সকল পত্রপত্রিকায় অসংখ্য বিজ্ঞাপন প্রচার করার ফলে ওই পত্রপত্রিকার সংবাদগুলো ম্লান বা গুরুত্বহীন হয়ে পড়ছে। আবার আকাশ সংস্কৃতির যুগে বা বিভিন্ন চ্যানেলে যে বিজ্ঞাপন প্রচার করা হয় তাতে অতিমাত্রায় মহিলা মডেল ব্যবহার, অনেক সময় তাদের মাধ্যমে স্বল্প বা অধিক মাত্রায় যৌনতা প্রদর্শন করা হয়। এত বেশি মহিলা মডেল ব্যবহার করা হচ্ছে এবং তাদের পোশাক আশাক আচরণে এত বেশি অন্যরকম দেখা যাচ্ছে, যাতে যারা তাদের ভিতরে সেটা অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। এর সাথে সাথে বিজ্ঞাপন মানুষকে বস্তু, যৌনতা, ক্ষমতা এবং মর্যাদার চিন্তায় মগ্ন রাখে, অর্থাৎ যে বিজ্ঞাপনগুলো প্রতিনিয়ত দেখছে সেটাই তার মাথার ভিতরে কাজ করতেছে। এতে অনেক ক্ষেত্রে আমাদের নিজস্ব সংস্কৃতি দূষিত হচ্ছে। এরপর আছে টু মাচ পলিটিক্যাল পাওয়ার, অতিমাত্রায় রাজনৈতিক ক্ষমতা। বাজারজাতকরণের সাথে সম্পৃক্ত ব্যবসায়ীরা অতিমাত্রায় রাজনৈতিক ক্ষমতার অধিকারী হয়ে থাকে। গণমাধ্যমে ব্যবসায়ীদের বেশ প্রভাব খাটাতে দেখা যায়। ফলে অনেক সময় গণমাধ্যমে বিজ্ঞাপনে অনেক অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়। তাই বাজারজাতকারীরা অতিমাত্রায় রাজনৈতিক ক্ষমতার সমালোচনা করে থাকেন। এটি একটি কারণ। এই কারণগুলো সামগ্রিক সমাজের উপরে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। আর এখন আমরা আলোচনা করব মার্কেটিং ইম্প্যাক্ট অন আদার বিজনেস, অর্থাৎ অন্যান্য ব্যবসার উপর বাজারজাতকরণের প্রভাব। সমালোচনাকারীরা অভিযোগ করেন যে বাজারজাতকরণের ফলে অন্যান্য বাজারজাতকারী কোম্পানি বা প্রতিষ্ঠানের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এর ফলে প্রতিযোগিতা হ্রাস পাচ্ছে ধীরে ধীরে। এক্ষেত্রে 3 ধরনের সমস্যা তারা চিহ্নিত করেছেন। একটি হচ্ছে অ্যাকুইজিশন অফ কম্পিটিটরস, অর্থাৎ প্রতিযোগী কোম্পানি আত্মীকরণ করা হচ্ছে, একত্রীকরণ বা আত্মীকরণ করা হচ্ছে। কোম্পানির নতুন নতুন পণ্য উন্নয়নের মাধ্যমে বাজার শেয়ার দখলের পরিবর্তে প্রতিযোগী কোম্পানিকে ক্রয় করে সুস্থ প্রতিযোগিতার ধারার বিঘ্ন সৃষ্টি করছে। জনগণকে, কাস্টমারকে নতুনত্ব পণ্য উপহার না দিয়ে বরঞ্চ আমার যে প্রতিযোগী আছে তাকে ক্রয় করে নিচ্ছে, তাকে নিজের করে নিচ্ছে, যাতে করে আমার কোনো প্রতিযোগিতা মার্কেটে না থাকে। একক আধিপত্য বিস্তারের জন্য এই কাজটি অনেক সময় করা হচ্ছে। বিগত বছরগুলোতে অনেক বড় কোম্পানি ছোট বড় অনেক প্রতিযোগী কোম্পানিকে ক্রয় করেছে, এরকম উদাহরণ অহরহ দেখা যাচ্ছে। এরপর আছে ক্রিয়েট
ব্যারিয়ার্স টু এন্ট্রি, অর্থাৎ প্রতিযোগিতায় প্রবেশে বাধা। প্রতিযোগিতায় কিনে নিচ্ছে ঠিক আছে, কিন্তু যারা আবার প্রতিযোগিতা করছে তাদেরকে আবার বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। বড় বড় কোম্পানি বাজার প্রসারের লক্ষ্যে প্রসার খাতে প্রচুর অর্থ ব্যয় করে এবং মধ্যস্থ কারবারিদের সাথে অত্যন্ত দৃঢ় বা সুদৃঢ় ভালো সম্পর্ক স্থাপন করছে বা করে ক্রেতা বা ভোক্তাদের নিকট পণ্য পৌঁছায়। ফলে এই সুদৃঢ় অবস্থা ভেদ করে অন্যান্য যে প্রতিযোগীরা আছে তারা বাজারে প্রবেশ করতে পারছে না। অর্থাৎ যারা বাজারে আছে অলরেডি, তারা পণ্যটি ভোক্তার কাছে পৌঁছানোর যোগ্য যে বিভিন্ন ধরনের মধ্যস্থ কারবারি থাকে তাদের সাথে এমনভাবে একটা রিলেশন তৈরি করেছে যাতে অন্য প্রতিযোগীরা এই রিলেশন ভেদ করে সেই বাজারে প্রবেশ করার ক্ষমতা রাখছে না। এরপর আছে আনফেয়ার কম্পিটিটিভ মার্কেটিং প্র্যাকটিস, অর্থাৎ অসাধু প্রতিযোগিতামূলক বাজারজাতকরণ। কিছু কিছু বাজারজাতকারী প্রতিষ্ঠান অন্য বাজারজাতকারী প্রতিষ্ঠানের ক্ষতি সাধনের উদ্দেশ্যে উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে পণ্য বিক্রয় করে। আবার প্রতিযোগীর পণ্য ক্রয়ে ভোক্তাদের বিভিন্ন উপায়ে নিরুৎসাহিত করার মতো পদক্ষেপ গ্রহণ করে সুষ্ঠু বাজারজাতকরণ ধারার বিপরীতে কাজ করে থাকে। অর্থাৎ মানে অন্যকে কিভাবে ঘায়েল করতে হয় সেটার জন্য আমি যে টাকা দিয়ে পণ্যটি ক্রয় করছি বা আমার পণ্যটির পিছনে যে পরিমাণ উৎপাদন খরচ হয়েছে তার চাইতে কম মূল্যে বিক্রয় করছে যাতে আমার কোনো প্রতিযোগী না থাকে। সাধারণত এই তিনটা দৃষ্টিকোণ থেকে বাজারজাতকরণের সামাজিক আলোচনা করা হলো। এই অনেকাংশে এই সমালোচনার পিছনে যথেষ্ট বাস্তবতা কিন্তু রয়েছে, অর্থাৎ এই সমালোচনাগুলোর অধিকাংশটাই আমাদের সমাজে দেখা যায়। এরপরে আমরা আলোচনা করব কাস্টমার্স অ্যাকশনস টুয়ার্ড সাস্টেনেবল মার্কেটিং, অর্থাৎ টেকসই বাজারজাতকরণের উদ্দেশ্যে ভোক্তা কার্যক্রম। টেকসই বাজারজাতকরণ কর্মকাণ্ড বা কার্যক্রম অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা আধুনিক বাজারজাতকরণের মূল লক্ষ্য হলো ভোক্তা সন্তুষ্টি। কিন্তু কখনো কখনো এ সকল কার্যক্রম সমাজে বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব ফেলে। তাই ভোক্তার স্বার্থ সংরক্ষণে বাজারজাতকরণ কার্যক্রম তথা ব্যবসায়িক অসাধু কর্মকাণ্ডের ক্ষতিকর প্রভাব নিয়ন্ত্রণের জন্য সমাজে দুইটি বিষয় উদ্ভব হয়েছে। একটি হচ্ছে কনজুমারিজম মানে ভোক্তাবাদ, অন্যটি হচ্ছে এনভায়রনমেন্টালিজম মানে পরিবেশবাদ। এই দুটো মতবাদের মাধ্যমে ভোক্তাদেরকে যে বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব ফেলছে বা ভোক্তার স্বার্থ রক্ষার ক্ষেত্রে এই দুটো মতবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকছে। প্রথমে আছে ভোক্তাবাদ, কনজুমারিজম। ভোক্তাবাদ হচ্ছে ভোক্তাদের একটি সংগঠিত আন্দোলন যার মাধ্যমে ভোক্তাদের অধিকার সমুন্নত রাখার চেষ্টা করা হয়। তবে ভোক্তাদের স্বার্থ রক্ষার আন্দোলনের পাশাপাশি ভোক্তাদেরও কিছু দায়িত্ব নিতে হয় বা দায়িত্ব পালন করতে হয় নিজেদের রক্ষা করার জন্য। বিশেষ করে ভোক্তারা তাদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধভাবে বাজারজাতকারী প্রতিষ্ঠান, মিডিয়া, সরকারি এজেন্টের সাথে যোগাযোগ করতে পারে এবং প্রয়োজনে আদালতের আশ্রয়ও নিতে পারে। এভাবে ভোক্তাবাদই সৃষ্টি করেছে নতুন বাজারজাতকরণ পরিবেশ যা বাজারজাতকারীকে সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন করে তুলেছে এবং ভোক্তাদের সাথে যুক্তিযুক্ত আচরণ করতে বাজারজাতকারীকে বাধ্য করেছে। এরপর আছে এনভায়রনমেন্টালিজম অর্থাৎ পরিবেশবাদ, যে সংগঠিত আন্দোলনের মাধ্যমে নাগরিক এবং সরকারি সংস্থা জনগণের বসবাসকারী পরিবেশ রক্ষা ও মান উন্নয়নের জন্য প্রচেষ্টা গ্রহণ করে তাকে আমরা পরিবেশবাদ বলছি। পরিবেশবাদীরা বাজারজাতকরণ বা ভোগের বিপক্ষে নেই, বরং তারা চায় পরিবেশের প্রতি যত্নবান হয়ে জনগণ ও প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনা করুক। যারা পরিবেশবাদী সংগঠন আছে তারা কিন্তু ভোগের বিপক্ষ নেই, কিন্তু ভোগটা হতে হবে পরিবেশ বান্ধব এবং জনগণের মান জনগণ যে পণ্যটি ভোগ করবে সেই পণ্যটি অবশ্যই জনগণের মান উন্নয়ন করবে, সেই দিকটাকে তারা গুরুত্ব দিয়েই তারা বিভিন্ন ধরনের আন্দোলন করে থাকে।
বাজারজাতকরণের লক্ষ্য সর্বোচ্চ ভোগ ভোক্তা পছন্দ বা ভোক্তা সন্তুষ্টি কিন্তু নয়, বরং বাজারজাতকরণের লক্ষ্য হচ্ছে ভোক্তাদের জীবনযাত্রার মানকে সর্বোচ্চকরণ করতে হবে। এর জন্য বাজারজাতকারীকে এমন পণ্য ও সেবা উৎপাদন ও বাজারজাতকরণ করতে হবে যা পরিবেশ বান্ধব হতে হবে। এই পরিবেশ বান্ধব করার জন্য যে সংগঠনগুলো কাজ করে তাকে আমরা বলছিল পরিবেশবাদ। সর্বশেষে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস অ্যাকশন টুয়ার্ডস সাস্টেনেবল মার্কেটিং, অর্থাৎ টেকসই বাজারজাতকরণের উদ্দেশ্যে বা ব্যবসায়ী কার্যক্রম। শুরুতে অনেক বাজারজাতকারী প্রতিষ্ঠান বা কোম্পানি ভোক্তাবাদ ও পরিবেশবাদের বিরোধিতা করেছিল। তাদের ধারণা ছিল সমালোচনাকারীদের অধিকাংশ সমালোচনাই ছিল অসত্য ও গুরুত্বহীন। তবে এখন তারা ভোক্তাদের তথ্য জানার অধিকার এবং আত্মরক্ষার অধিকার সহ অনেক অধিকার স্বীকার করে নিয়েছে। আবার ভোক্তাদের প্রয়োজন ভালোভাবে পূরণ করার লক্ষ্যে অনেক বাজারজাতকারী প্রতিষ্ঠান বর্তমানে ভোক্তাবাদ ও পরিবেশবাদের প্রতি অনুকূল মনোভাব পোষণ করে নিম্নে সামাজিক দায়িত্বপূর্ণ বাজারজাতকরণের উদ্দেশ্যে ব্যবসায়িক কার্যক্রম কেমন হওয়া প্রয়োজন সেই বিষয়গুলো আলোচনা করব। প্রথমে আছে সাস্টেনেবল মার্কেটিং প্রিন্সিপলস, অর্থাৎ টেকসই বাজারজাতকরণ নীতিমালা। টেকসই বাজারজাতকরণের মূল কথা হলো বাজারজাতকারীরা দীর্ঘমেয়াদে সফলতা অর্জনের জন্য সহায়ক বাজারজাতকরণ কার্যক্রম গ্রহণ করবে। এ লক্ষ্যে বাজারজাতকারীরা 5টি বাজারজাতকরণের নীতিমালা মেনে চলতে হবে, যথা কনজিউমার ওরিয়েন্টেড মার্কেটিং, অর্থাৎ ভোক্তামুখী বাজারজাতকরণ। কোম্পানি তাদের যাবতীয় কর্মকাণ্ড ভোক্তাকে কেন্দ্র করে পরিচালনা করলে তাকে ভোক্তামুখী বাজারজাতকরণ বলে। ভোক্তামুখী বাজারজাতকরণ বিভিন্ন বাজারজাতকরণ কার্যাবলীকে ভোক্তার দৃষ্টিকোণ থেকে সংগঠিত করে এবং নির্দিষ্ট টার্গেট মার্কেটের প্রয়োজন সঠিকভাবে অনুধাবন করে এবং সে অনুযায়ী পণ্য উন্নয়ন ও বাজারজাতকরণের মাধ্যমে ভোক্তার সন্তুষ্টি বৃদ্ধি করতে প্রতিষ্ঠানকে সদা সচেষ্ট থাকতে উৎসাহিত করে। এরপর আছে কাস্টমার ভ্যালু মার্কেটিং, ক্রেতা ভ্যালু বাজারজাতকরণ। ক্রেতা বা ভোক্তা পণ্য ব্যবহার বা ভোগের ফলে যদি প্রকৃত অর্থে তার যে প্রয়োজন ছিল সেটি বা পণ্য দ্বারা পরিপূর্ণ সন্তুষ্টি অর্জিত হয়, তাহলে এই ধরনের বাজারজাতকরণ নীতি বা কার্যক্রমকে ভ্যালু বাজারজাতকরণ বলে। ভ্যালু বাজারজাতকরণের ক্ষেত্রে পণ্যের প্যাকেটের সামান্য পরিবর্তন, বিক্রয় প্রসার বৃদ্ধি, বিজ্ঞাপনের জন্য সামান্য অর্থ বেশি বরাদ্দ ইত্যাদির মাধ্যমে স্বল্পমেয়াদে সামান্য বিক্রয় বৃদ্ধি করা সম্ভব হলেও প্রকৃত অর্থে পণ্যের ভ্যালু বা উপযোগিতা সৃষ্টি হয় না। পণ্যের মান উন্নয়ন, নতুন নতুন বৈশিষ্ট্য সংযোজন, পণ্যের সুবিধা বৃদ্ধি ইত্যাদির মাধ্যমে ভ্যালু বৃদ্ধি করা যায়। বাজারজাতকারী প্রতিষ্ঠানকে এই ভ্যালু সৃষ্টির জন্য অবিরাম চেষ্টা করতে হবে। এভাবে দীর্ঘমেয়াদে ভোক্তা আনুগত্য সৃষ্টি সম্ভব হবে এবং বাজারজাত কার্যক্রম সফল হবে। এরপর আছে ইনোভেটিভ মার্কেটিং, উদ্ভাবনী বাজারজাতকরণ। তীব্র প্রতিযোগিতামূলক বাজারজাতকরণ পরিবেশে ভোক্তার প্রয়োজনকে চিহ্নিত করে নতুন নতুন পণ্য নিরবিচ্ছিন্নভাবে গবেষণা ও উন্নয়ন বিভাগের সহায়তায় বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করলে তাকে উদ্ভাবনী বাজারজাতকরণ বলে। অর্থাৎ যে বাজারজাতকারী প্রতিষ্ঠান নতুন পণ্য উন্নয়ন ও দক্ষতাপূর্ণ বাজারজাতকরণের সচেষ্ট থাকবে না, তারা অন্যান্য নতুন পণ্য উন্নয়নকারী ও দক্ষ বাজারজাতকারী প্রতিষ্ঠানের নিকট পরাজিত হয়ে মার্কেটে শেয়ার হারাবে, এমনকি এক পর্যায়ে বাজারজাতকরণ কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হবে। এরপর আছে সেন্স অফ মিশন মার্কেটিং, সেবার মনোভাবমূলক বাজারজাতকরণ। সামাজিক কল্যাণের দৃষ্টিকোণ থেকে কোম্পানি বা বাজারজাতকারী প্রতিষ্ঠানের উদ্দেশ্যে সংজ্ঞায়িতকরণকে সেবার মনোভাবমূলক বাজারজাতকরণ দর্শন বা নীতি বলে। বৃহত্তর সামাজিক কল্যাণকে বিবেচনা করে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে কর্মীরা কাজের সঠিক দিক নির্দেশনা পায় এবং কর্মী সন্তুষ্টি বৃদ্ধি পায়। এরপর আছে সোশ্যাল মার্কেটিং, অর্থাৎ সামাজিক বাজারজাতকরণ। বাজারজাতকারী প্রতিষ্ঠানের প্রয়োজন, ভোক্তাদের দীর্ঘমেয়াদী স্বার্থ, সমাজের দীর্ঘমেয়াদী কল্যাণ, ভোক্তার প্রয়োজন
অভাব ও চাহিদা ইত্যাদিকে বিবেচনায় রেখে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করলে তাকে সামাজিক বাজারজাতকরণ বলে। এরপর আছে মার্কেটিং ইথিক্স, অর্থাৎ বাজারজাতকরণ নৈতিকতা। বাজারজাতকরণের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বা প্রতারিত না করে আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নীতির আলোকে বাজারজাতকরণ কার্যক্রম সম্পাদন করা হলে তাকে বাজারজাতকরণ নৈতিকতা বলে। বাজারজাতকরণ ব্যবস্থাপকদের নৈতিকতার মান সকল সময় উন্নত থাকে না কিন্তু, ফলে বাজারজাতকারীরা প্রতিষ্ঠানগুলো সবার জন্য অনুসরণীয় একটি নির্দেশিকা প্রস্তুত করবে। এই নীতিমালার মধ্যে ডিলার, পৃষ্ঠপোষকতা, বিজ্ঞাপনের মান, ক্রেতা সেবা, মূল্য নির্ধারণ, পণ্য উন্নয়ন এবং সকল সাধারণ নৈতিক মান এর ভিতরে অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ বাজারজাতকরণের সাথে বা যারা সংশ্লিষ্ট আছে তাদের মোরাললেস বা নৈতিক বা ইথিক্স এই বিষয়টিও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপরোক্ত যে দুইটি দৃষ্টিকোণ থেকে আমরা বাজারজাতকরণ কার্যক্রম সম্পাদন করলে মানুষের ভিতরে যে নীতিবোধ, বাজারজাতকারীদের ভিতরে যে নীতিবোধ বা নৈতিকতা সৃষ্টি হবে এবং সেটা বজায় রাখবে, যাতে করে ভোক্তার সন্তুষ্টি অর্জিত হবে এবং বাজারজাতকরণের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদী বাজারে টিকে থাকতে পারবে এবং ব্যবসায়িক সফলতা অর্জনে তারা সক্ষম হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, বাসায় ভালোভাবে পড়াশোনা করবে, বিভিন্ন বইয়ের সহযোগিতা নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, এই আশাবাদ ব্যক্ত করে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে।